আমি তো বলবোই আম্মা, মেয়েরা পরে রাষ্ট্র উদ্ধার না বরঞ্চ একটা রাষ্ট্র চালানোর ক্ষমতাও রাখে। আমার বউ তো আর রাষ্ট্র চালাতে যাবে না, সে পড়বে, কারণ আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি একজন শিক্ষিত মা দিতে চাই। বাচ্চাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আগে বাচ্চাদের মায়ের প্রতি দৃষ্টিপাত করা উচিত। আর আপনি যতই ভূত চাপানোর চেষ্টা করুন, ওকে পড়তেই হবে। বাকি চাকরি বাকরি সেটা ওর ইচ্ছে, চাইলে করবে, না করলে নাই। রেবেকা বানু মুখটা থমথমে হয়ে আসে, সুরেলার দিকে তাকিয়ে বলে, আমি চাই না সুর পড়ুক। আমিও পড়তে চাই না আম্মা। পড়াশোনা করার হলে বিয়ে বসতাম নাকি। সুরেলা দুঃখী মুখ বানিয়ে বলল, পড়াশোনা আস্ত পেরা, সে পেছনের শাড়ির ছাত্রী যে মাঝে মধ্যে ভুলবশত ভালো রেজাল্ট করে ফেলে। তাছাড়া বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে সংসার করবে, তা না জনাব তাকে ঠেলে গুতে পড়াবে। রেবেকা বানু ছেলের দিকে তাকান। দেখেছিস, বউ পড়তে চায় না, তুই অহেতুক জোর জুলুম করেছিস। এসএসসি দে, তারপর ঘরে ফুটফুটে দেখে একটা ছেলে বা মেয়ে আনার ব্যবস্থা কর। বয়স হয়ে গেছে, এখনই উপযুক্ত সময় নাতি নাতনির সাথে খেলাধুলা করা। নরিজ মায়ের পাশে বসলো, সুরেলার দিকে রাগের চাহনি নিক্ষেপ করে বলল, ও পড়বে, ওর ঘাড়েও পড়বে আম্মা। আর প্লিজ টিপিক্যাল শাশুড়ির মতো বাচ্চা বাচ্চা বলে ওর মাথা নষ্ট করবেন না। রেবেকা বানু আগুনের স্প্রুলিংয়ের মতো জ্বলে উঠলেন, তেজ দেখিয়ে বললেন, আমি ওর মাথা নষ্ট করি মানে কি রিস? হ্যাঁ বল। এই যে বাচ্চার ভূত তুলে দিয়েছেন, উঠতে বসতে স্বস্তি নেই। বয়স কত ওর? 18ই হয়নি, এখনও নিজেই বাচ্চা। আরেকটা বাচ্চা কিভাবে ক্যারি করবে? নরিজ শান্ত সুরে প্রত্যুত্তর করল। রেবেকা বানু রাগে বিরক্তিতে চেতে উঠলেন, ঘর ছাড়তে ছাড়তে বলেন, তোর বাচ্চা বউয়ের মুখে ফিটার ধরিয়ে দে, যত সব ন্যাকামো। বুড়ো ধেমড়ি হওয়ার অপেক্ষায় থাক, তারপর ছবির বড় ননদের মতো অবস্থা হবে, আল্লাহ না করুক। সুরেলা মা ছেলের কথা কাটাকাটিতে মজা উপভোগ করলো। শেষের কথাই মনটা কেমন করে। সত্যি যদি এমন হয়, না বাবা না, সে ভুলেও লাট সাহেবের কথা শুনবে না। এসএসসি শেষ হলে বাচ্চার জন্য আদা জল খেয়ে মাঠে নামবে। হঠাৎই কোমরে শীতল হাতের স্পর্শে সুরেলা চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পাশ ফিরে আরিফাকে খুঁজে, কই গেল রিফা আপু? এ তো লুচ্চা লাট সাহেব। সে তিরিং বিরিং করে ছিটকে যায়, চাপা স্বরে চেঁচিয়ে বলল, ঘরে লুচ্চামি মানা যায়, এভাবে ভরা বাড়ি। নরিজ বাঁকা হাসে, উঠে গিয়ে টিভির ঘরে দরজাটা লাগিয়ে দেয়। সুরেলার দিকে আগাতে আগাতে বলে, লুচ্চামি পেলে এখন আমার কি করার? ডার্লিং, কাছে আয়, লুচ্চামি করব। সুরেলা কান চেপে ধরে বলল, ছি, কথার কি ছিরি, একদম কাছে আসবেন না। আমি ব্রাশ ট্রাশ করিনি, শুটকি দিয়ে রাধা মূলার তরকারি খেয়েছি। নওরিজের পদযুগল গন্তব্য স্থলের অতি নিকটবর্তী গিয়ে আটকে যায়। শুটকি মাছ, তাও মূলার তরকারি। খুঁতখুঁতেপনা পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠল, দাঁত কটমট করে বলল, আমার মোডের 12টা বাজাতে খুব ভালো লাগে, তাই না? সুরেলা তর্জনী আঙ্গুলে নখ খুঁড়তে খুঁড়তে বলল। মোটেই হ্যাঁ। নওরিজ হুট করে দূরত্ব ঘুচিয়ে নেয়, এক হাতে মুখ চেপে ধরে গলার ভাঁজে মুখ ডুবাই, ফিসফিস করে বলে, চুমু শুধু ঠোঁটে না, আরও অনেক জায়গাতেই দেওয়া যায় ডার্লিং, অ্যান্ড দ্যাটস পার্ট মাই ফেভারিট। মুখ চেপে ধরে রাখার দরুন সুরেলা কিছুই বলতে পারে না, তবে মনে মনে ঠিকই শুদ্ধ ভাষায় তুলোধুনো করে অসভ্য বর্বর লুচ্চা জনাব। নোমান মাহবুব সুভাকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে। সুভা গলা জড়িয়ে আছে, চোখে মুখে হারানোর ভয়ে। তাদের নীরবতায় ফোড়ন কাটে নিশান মাহবুব। মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, শুভিমা বাকি সবার থেকে বিদায় নেবে না? দেখো, সবাই শুভিমাকে আদর করতে চাইছে। সুভা মিলান মুখে বাবার চোখে চোখ রেখে বলল, ও মা, আমি কোথাও যাব না। আমি বড় মা বড় বাবাদের সাথে থাকি। ওদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে গো। গলা কাঁপে ভেঙে আসতে চাই। নোমান মাহবুব ছোট ভাইয়ের উদ্দেশ্যে বললেন, প্রথমবার কিছু চেয়েছিলাম তোর কাছ থেকে, 2 হাত পেতে আবারও ভিক্ষা চাইছি। আম্মাকে আমাদের দিয়ে যা। তুই যতটা আদর যত্ন দিবি তার চেয়েও শতগুণ আদরে পেলে বড় করব। শান, দিয়ে জানা ভাই। বড় ভাইয়ের আকুতিতে নিশান অসহায় বোধ করে বলল,
ভাইজান, মেয়েটা আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। আপনি সেইটুকু কেড়ে নিলে আমি কি নিয়ে বাঁচব? তো তুমিও থেকে যাও নিশান, নিজ দেশে। ছেড়ে না গেলেই কি নয়? বলে রেবেকা বানু এগিয়ে এসে শুভাকে নিজ কোলে তুলে নেয়। শুভা তাকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। উপস্থিত সকলের চোখেই ভিজে যায়। নিশান তপ্ত শ্বাস ফেল। ভাবিজান, তা সম্ভব না, আমাকে ফিরতে হবে। শুভা এক একে সবার থেকে বিদায় নিল। সুরেলার কাছে গিয়ে তার বউ পুতুলটা দিয়ে বলল, বড় বউ, আমার মেয়েকে যত্নে রেখো, তোমার পচা ছেলে যেন বিরক্ত না করে। সুরেলা হাঁটু গেড়ে বসে শুভাকে বুকে জড়িয়ে কন্দনরত স্বরে বলে, খুব যত্নে রাখবো। তুমি শুধু এই সাইকোকে ভুলে যেও না যেন। আচ্ছা বড় মা, তুমি বড় বউকে আর কখনো বকা দিও না। বড় বউয়ের মন খারাপ হলে আমারও মন খারাপ হবে। তুমি বড় বউকে ভালোবাসা দিও, তাহলে সেই ভালোবাসা আমারও হবে। রেবেকা বানুর উদ্দেশ্যে শুভার শেষ কথা। তারপর নওরিজের কাছে যায়, হাত বাড়াই কোলে তুলে নিতে। নওরিজ কোলে নিয়ে বলল, সুভাষিনীকে বড্ড মিস করব। ভিডিও কল দিলে কথা বলিও কিন্তু। শুভা সেসবের জবাব না দিয়ে কানে কাছে মুখ নিয়ে বলল, আমি মাকে একবার দেখতে চাই। ভাইয়া, তুমি দেখাবে না আমাকে? আমি তার কাছে থাকতে চাইবো না, শুধু একটু চোখের দেখা দেখবো। নরিজ চায় না শুভা দামিনীর সাথে দেখা করুক, তবে কেন জানে না আবদার ফেলার সাধ্য হলো না। শুভা নিশান লাগেজ সহ বেরিয়ে পড়ে। শেষ বিদায় জানি ছেড়ে যাই বাড়ির ভিটে। গ্যারেজে শফি একলা সাইকেলের টায়ার পাম্প দেয় আর রাগে গজগজ করে। তার ছেঁড়া তাকে গ্যারেজে বসে সেই যে বেরিয়েছে, আসার নাম গন্ধ নেই। দুপুরে এখন সন্ধ্যার রূপ নিয়েছে। আসুক আজকে, সে ছেড়ে কথা বলবে না। ভাবতে ভাবতে হাড্ডিসার অ্যাপাসির কিরিং কিরিং ধ্বনি শোনা যায়। শফি রাস্তায় তাকাই, তার ছেড়ে এসেছে। তার মুখে লেপ্টে হাসির ঝলক। প্রথম প্রথম বিস্ময়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল, এখন সেরকম প্রভাব ফেলে না। বিয়া কইরা শালার মনও রং লাগছে। বিড়বিড় করে শফি। সিনান সাইকেল গ্যারেজে রেখে দেয়। কাঠের টেবিলটায় একটা শপিং ব্যাগ রেখে দন্তপাটি দেখে হেসে বলল, সব সামলাইতে পারস। আমারে তুমি কি ভাবোটা কি সিন ভাই? হ্যাঁ, শফি মেজাজ দেখে। সিনান হেসে তার মাথায় চড় মারে। শফি মাথা ডলে। মাঝে মাঝে তার ছোট্ট মাথায় প্রশ্ন কুটকুট করে, বিয়ের মধ্যে এমন কি আছে যে কথায় কথায় মেজাজ হায়রাইয়া বসা তার ছেঁড়া অহন ফুরফুরা মেজাজে থাকে? আগে ভালো কথা কইলেই চেইতা উঠত, অহন হ্যার উপর মেজাজ দেখালেও হায়সা ওড়াই দেয়। বউ আসলে কি মানুষ পরিবর্তন হয়? নিজ মনে বিড়বিড় করে শফি। আহারে, আর চিন ভাই রূপসা আপারে কায়রা না নিলে রূপসাপা অহন তার ঘরে আলো করত, আর চিন ভাইয়ের ওই চমলক্ষ হাসি তার মুখে থাকতো। মুখটা প্যাঁচার মতো বানাই শফি। সিনান কাগজের শপিং ব্যাগটা খুলে দেখায় শফিকে। শীতের রঙা লাল বেনারসি, একটা আলতার গোটা, লাল লিপস্টিক, একজোড়া বালা আর কুমকুম। শফি মুখ বেঁকিয়ে বালা জোড়া হাতে নিয়ে বলল, সোনার দোকানে ডাকাতি করছাওনি? সিনান হো হো করে হেসে উঠল। বালা জোড়া হাতের মুঠোয় ধরে বলল, ইমিটেশনের লো, সোনা দেওয়ানের সাধ্য নাই রে আমার। তো ইচ্ছা আছে একদিন তোরে স্বর্ণে মুড়াই দিমু। কোন থেন কিনলা? শর্টেন নিউ মার্কেট গেছিলাম, এই কয়টা জিনিস তাই 5,000 ফুরাইলো। শফির মাথা চক্কর দেবার উপক্রম। আশ্চর্য হয়ে শোধায়, তুমি ভাই ভটবটিনিয়া শহরে গেছিলা? পাগল তুমি, বাসে যাইতা। ভাসে ভাড়া নিত না, আমার সাইকেলে কোনো ভাড়া লাগে নাই। রকেট গতিতে গেছিলাম, রকেট গতিতে আইছি, বুঝছস? সিনানের কণ্ঠ শুনেই বোঝা যায় আজ তার খুশি সীমা কতদূর অতিক্রম করেছে। গাঁও হতে শহরের দূরত্ব জানা নেই শফির, তবে বাস গেলেই 1.5 ঘন্টার মতো লাগে। আর এই পাগলাই সাইকেলে চড়ে গেছে। অতি অবকতার বুলি ফুলিয়ে বসেছে সে। সিনান বারংবার শাড়ি ছুঁয়ে দেখছে, বালাসহ সব জিনিসপত্র খুলে খুলে দেখছে শফিকে শুধাচ্ছে পছন্দ হবে কিনা। শফি কিছু না বলে কাজে মন দেয়। সিনান হঠাৎ বলল, ধাপার নামা সফি, আইস জলদি বাড়ি ফিরমু। শফি বিড়বিড় করে গ্যারেজ বন্ধ করে। সিনান সাইকেল চালায়। শফি বিরক্ত মুখে শপিং ব্যাগ বুকে জড়িয়ে পেছনে বসেছে।
সিন ভাইয়ের গুনগুন গান তার কানে ছাগলের ভ্যা ভ্যা ব্যতি রেখে কিছু মনে হচ্ছে না। বাড়ির কাছে আসতে সিনান ক্রমাগত সাইকেলের বেল বাজায়। তার কিরিং কিরিং শব্দ পুরো গায়ের মানুষ শুনতে পায়। উনুনের তাপে হাত পা গরম করা রূপসা চমকায়। আজ এত জলদি ফিরল যে? রূপসা কাচমুচে মুখে উকি দিয়ে দেখে ওই তো সাইকেল থেকে নামছে। সে দিন দুনিয়ার ধার না ধরে এগিয়ে আসে। শান্তি বেগম একটু রুষ্ট হলো বইকি, লাজ শরম নাই মায়ার। সিনান মুচকি হাসলো রূপসার আগমনে। বামনে ঘরে চাঁদগুলোর ভোরে আলো আনছে। সে ফিস ফিস করে বলল। তোর লাইগা সারপ্রাইজ আছে দুলালি। রূপসা চোখ পিট পিট করে বলল, আমি ওই বাদাম দেওয়া মটকা খাবো না, সেদিন আমার দাঁত নড়ে গেছে। সিনান তার গাল টেনে দিয়ে হাসলো। সপি প্যাঁচা মুখে ব্যাগটা রূপসার দিকে বাড়িয়ে বলল, নাও রূপসা আপা, তার ছাড়ার সারপ্রাইজ। সপি ধূপধাপ পা ফেলে চলে যায় ব্যথিত হৃদয়ে। রূপসা সেদিকে খেয়াল নেই। সে ব্যাগের ভেতর উকি দেয়। চাঁদের মিঠা মিঠা রোদে রূপসা ঠাউর করতে পারে ব্যাগে কি আছে। খুশিতে তার গলায় ঝুলে পড়া উচিত, কিন্তু শাশুড়ির আগমনে সম্ভব হলো না। সে লাজুক হেসে ব্যাগ বুকে জড়িয়ে ঘরের দিকে ছুটে। শান্তি বেগম ধারণা করলেন রূপসা ব্যাগটা তার থেকে লুকানোর চেষ্টা করছে। মুখটা থমথমে হয়ে আসে নিমিষেই। সে হনহনিয়ে চলে যায় শাপলাদের উঠোনের দিকে। মায়ের আয়োজন অদ্ভুত ঠেকলেও সিনান অতশত না ভেবে ঘরে যায়। সোনালি বাতির আলোয় আলোকিত ঘর। ঘরে কদম ফেলতেই মালার মতো গলায় লটকে যায় সিনান সালেহের তুলালি, যেন বাদরের গলায় মুক্তোর মালা। হাসে সিনান, পাঠেলে কপাট আটকে দেয়। কোমর জড়িয়ে বুকের ওপর তুলে বলল, পছন্দ হয়েছে তোর? জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। রূপসার মুখে ঝলমলে হাসি বলে দিচ্ছে সব। রূপসা খিটখিটের প্রাণীটির দুই গালে হাত রাখে। শ্যামল ক্লান্ত মুখখানি ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। হেসে বলল, আজ আমি অনেক খুশি চিনবাই, আমার খুবই শখ ছিল বউ সাজার। আজ আমি নির্দয় পাষণ্ড নিষ্ঠুর ছিমছালে আর বউ সাজবো। ঘুমটা টেনে বিছানায় তোমার অপেক্ষায় থাকবো। তুমি আসবে, ঘুমটা তুলবে আর অনেক আদর দিবে। পেরেকনার মুখে বেশরম মেসল। সিনান রূপসাকে থামিয়ে দেয়। রূপসা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে নেয়। সিনান ফুলো গালে চুমু দিতেই তার হাসির ফোয়ারা পুরো ঘরময় ছড়িয়ে পড়ে। সিনান মোহিত দৃষ্টিতে দেখে যায় তার কলকলানি। এই তো সুখ, অথচ সে ভীত ভেবেছিল তার সুখ তার নাগালের বাইরে। তার এক মুঠো সংসারের সুখের হাতছানি দেওয়া শিখে গেছে। ফোনের রিংটনে সিনান রূপসাকে বুক থেকে নামিয়ে দিল। রূপসা ছুটে গিয়ে লাল বেনারসের ভাঁজ খুলে অঙ্গে জড়িয়ে আয়নায় নিজেকে দেখে। সিনান হেসে ফোন রিসিভ করে। হ্যালো বলতে জন্মদাতার গন্দন সুর বুকে ধাক্কা দেয়। অস্পষ্ট সুরে ডাকে, আব্বা কান্দেন কেন, কি হইছে? সিনরে, ও বাপ আমারে বাঁচা, ওরা আমারে মাইরা হালাইব। আমি মরবার চাই না। আমি আর জুয়া খেলবো না, মদ গাঁজা খাবো না, ভালো হমু, দাড়ি রাখমু, জম্মায় যামু। তুই আমারে বাঁচা বাপ। সালাউদ্দিনের বাচ্চার আহাজারিতে স্নানের পায়ের মাটি সরে যায়। আবার কি হইছে? কোথায় আছে? কাঁদছেই বা কেন? আর কে মারবে? সিনান প্রশ্ন করার আগেই সালাউদ্দিন আবারও কেঁদে ওঠে। রমজান আমারে শ্মশান ঘাটে আটকায় রাখছে, তুই আয় আর আমারে নিয়ে যা বাপ। আমি কতদিন হলো ভাত খাই না, তুই আয় আমারে বাঁচা, আসবি বাপ। সিনানের মনে পড়ে না আব্বা তাকে এত সুন্দর করে ডেকেছে কিনা। বাপ বলে ডেকেছে সিনকে। সিনান উদ্গ্রীব হয়ে পড়ল। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি আইতাছি। আর কারা কারা আছে? আপনি কার ফোন দিয়ে ফোন দিছেন? এইটা তো আপনার নাম্বার না। এই জলিল চুপ করে আমারে ফোন দিছে। তুই দেরি করিস না বাপ, ওরা এখন নাই, কখন আসতে ঠিক নেই। ওরা আসার আগেই তুই আয় আর আমারে নিয়ে যা। আমারে আজ রাতেই মারবো। আমি খুব খারাপ বাপ জানি, তাও তুই আমারে বাঁচা, আমি মরবার চাই না। সিনানের হাত পা কাঁপতে লাগলো। এ কেমন আহাজারি, বুকে ভয়ে ধরিয়ে দেয়। সিনান কিছু বলবে, ফোনের ওপাশে আরেক পুরুষালী কণ্ঠস্বর শোনা যায়। আব্বা তাকে জলিল ডাকছে, তার মানে এই লোক বাবাকে সাহায্য করছে। সালে ভাই ফোন দাও, রমজান ভাই আউনের সময় হয়েছে, ধরা পড়লে তোমার লগে আমারেও জবা দিব। বলে জলিল নামক কালো কুচকুচে লোকটা ফোন ছিনিয়ে নেয়। কল বিচ্ছিন্ন করে সালাউদ্দিনের মুখে গামছা বেঁধে চলে যায়। শ্মশান ঘাট পেরিয়ে কয়েকশো পা হাঁটলেই মিন্টু মিয়ার বাড়ি। সেথায় গিয়ে ভুবন ভোলানো হাসি দেয় জলিল। মাথা কাত করে বলে, কাজ হইছে ভাই।
রমজান মিয়া বাঁকা হাসলেন, তবে মন্টু মিয়াকে চিন্তিত দেখালো। সে বলল, সালাই যদি লোকজন নিয়ে আহে? আরে ভাই, রিস্ক না নিলে কাম হইতো না। একাই আইব, 2-1টা আনলে তাদেরও সাইজ করবো। জলিল কুটিল হাসলো। উপস্থিত মন্টু মিয়া, মন্টুর ছেলে রমজান একে অপরের সাথে আলাপচারিতায় মগ্ন হয়। তাদের আলাপচারিতায় নোমান মাহবুব উপস্থিত থাকলেও কিছু বলছে না। তার চোখে মুখে প্রস্ফুটিত রাজ্যের চিন্তা। একসময় ছোট ভাইকে শুধালেন, ওকে শেষ করলে আমাদের রূপসা আমাদের কাছে ফিরবে তো? রমজান মিয়া ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, অবশ্যই ফিরবে ভাইজান, হয়তোবা 2-1 দিন কাঁদবে, তারপর আগের মতোই। আপনি চিন্তা করবেন না। ওই ফকিন্নির বাচ্চাকে আজ নিজ অবস্থায় দেখিয়ে দেব সাহস কত বড় ওর। খানবাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়, প্রথমে আমি ওর হাত কাটবো। নোমান মাহবুব গম্ভীর মুখে বসে রয়। সব যেন ঠিক হয়। সিন জাহান নামে যাক, তাদের বাড়ির প্রাণ। রূপসা আম্মা বাড়ি ফিরুক। নিশান, চাচা যান আর শুভা বিদেশ ভুইয়া পাড়ি জমিয়েছে আজ 3 দিন। শুভাকে ছাড়া বাড়িটা কেমন চিনি ছাড়া করা লিগারের চায়ের মতো তেতো লাগছে। শুভার অনুপস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সুরেলাকে। ছোট্ট শুভার অসমবয়সী সই ছিল কিনা। সুরেলা মিলান হেসে অঙ্ক বইয়ে মন দেয়। হঠাৎ অঙ্ক বইটি কেঁপে উঠল। সুরেলা ছিটকে সরে যায়। টেবিলের পায়ের কানি আঙ্গুল লেগে ব্যথায় চেঁচায়। বইটি এখনও কাঁপছে। ভুলসূত্র বিড়বি করার জন্য পিথাগোরাস আবার বোমা ছুঁড়ে মারিনি তো? সে শুকনো ঢোক গিলে বইটি ধাক্কা দিতেই বাতন ফোনটা বের হয়ে আসে। সুরেলা স্বস্তি পায়। এটা তো লাট সাহেবের ফোন, তাকে পড়াচ্ছিল। সে দুবার হাঁচি দিয়েছে বিধায় ভূতের মতো গায়েব হয়ে গেছে। সুরেলা ফোন হাতে নেয়। শালা দিয়ে সেভ করা নাম্বারটা চিনতে অসুবিধা হয় না। সে রিসিভ করে কানে ঠেকায়। হ্যালো রিজ ভাই, আপনার সাহায্য লাগতো, শুনতেছেন? সিনান আওয়াজ না পেয়ে আবারও হ্যালো হ্যালো করে। সুরেলা কানে ফোন ঠেকিয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে। কিছু বলার ইচ্ছে নেই তার। গতকালকে সে স্কুলে গিয়েছিল কৃষি শিক্ষা প্র্যাকটিস সংক্রান্ত দরকারে। অফিস রুমের বাইরেই দাঁড়িয়েছিল সে সহ মারিয়া। তখন সিন ভাইকে দেখেছিল সে, সাথে রূপসাও ছিল। স্কুলে ভর্তি করাতে এনেছিল রূপসাকে। তাকে দেখেও কোনোরূপ প্রতিক্রিয়া দেখায়নি। মনে হচ্ছিল সুরেলা নামক প্রাণীটির সাথে তার দুরান্ত অবধি সম্পর্ক নেই। রূপসা তাকে দেখে এগিয়ে আসতে নিল, বাধা দেয়। সুরেলা এতটা খারাপ লেগেছিল বলার বাইরে। সে কি এতটাই পৌঁছে গেছে? ভাবনা থেকে বেরিয়ে সুরেলা বলল, উনি নিচে আছে, মিনিট খানেক অপেক্ষায় থাকলে আমি দিচ্ছি। সিনান একটু বিব্রত বোধ করে ছোট্ট করে বলল, একটু তাড়াতাড়ি। সুরেলা দিন দুনিয়া ভুলে ছুটে আসে নিচে। অন্তর্মহল পেরিয়ে খামারের দিকে ছুটে যায়। নওরিজ গো কর্মচারীদের সাথে টুকিটাকি কথা বলছিল। এক কর্মচারী ইশারায় পিছু ফিরে যায়। সুরেলাকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে। খানিকটা রাগ হয়, মাথায় কাঁপুনি, গায়ে শীতের পোশাকটাও নেই। সে এগিয়ে আসে। ডাকাত পড়েছে। সুরেলা হাঁপায়। কথা বলতে কষ্ট হলেও ফোন বাড়িয়ে বলে, আগে কথা বলুন তো। নওরিজ ভুরু কুচকাল। গায়ে নতুন চাদরটা খুলে সুরেলার মাথায় ফেলে ঢেকে দেয়। ফোন হাতে নিয়ে কানে ঠেকায়। সিন, বলো শুনছি। রিজ ভাই, আমার কথা মনোযোগ দিয়া শুনবেন। আব্বারে আপনার চাচায় শ্মশানে বাইন্দা রাখছে। আব্বাই লুকায় জলিল চাচার ফোন দিছিল। আমি শ্মশান ঘাটের দিকে যাইতাছি। কি করবো কিছুই মাথায় খেলতেছে না। একলা যাওয়া ঠিক হইব না, আবার সাথেও বা কারে নিমু। আপনাদের ছাড়া কারোই কথা মাথায় আইতেছে না। যদি যাইতেন। সিনান কথা শেষ করে অপেক্ষায় থাকে। নওরিজ সুরেলার দিকে তাকায়। সুরেলার চোখে মুখে ভয় ফুটে উঠেছে। নিশ্চয় সব শুনে নিয়েছে। সে সিনানের উদ্দেশ্যে বলল, আমি আসছি, তুই আগেই পাকনামি করবি না। এটা ফাঁদ হতে পারে। অপেক্ষায় থাক আমার। আই এম অন দ্য ওয়ে। নওরিজ ফোন কাটল। সুরেলা বাহু চেপে ধরে জড়িয়ে আসা কণ্ঠে উচ্চারণ করল, আমিও যাব। মা, চিনবাই কোথায় গেল? বলেছে কিছু? রূপসার কথায় শান্তি বেগম বিরক্ত বোধ করে। মনে পড়ে সেদিনের কতিপয় দৃশ্যটুকুন। সুরেলাকে থাপ্পড় মারার পর সিনান জানই তাই বলে ধমকালো, আবার ধাক্কা দিয়ে বেরও করে দিল। তখন থেকে তার রূপসার উপর বিরক্ত জমতে শুরু করে। সব নষ্টের করা এই ধনী দুলালি। সে কিছু না বলে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল। জবাব দিল না কোনো প্রকার। রূপসা মিলান মুখে দরজা ভিজিয়ে দিয়ে ঘরে আসে। আলতার কোটা হাতে নিয়ে পায়ে মাখে, হাতের তালুতেও লাগায়। কুমকুম দিয়ে কপালে বউটিপ এঁকে ভুরু যুগলের ওপর দিয়ে ফোটা ফোটা বক্ররেখা টেনে গাল অবধি আনে।
বিছানে রাখা লাল বেনারসির ভাঁজ খুলে অঙ্গে পেঁচায়, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক লাগায়, হাতে বালাজোড়া গলি, আয়নায় নিজেকে দেখে মিটিমিটি হাসে রূপসা। আজ সিন ভাইকে চমকে দিবে। ইস, কি মিষ্টি লাগছে তাকে। চুলগুলো থাকলে খোপা বাঁধা যেত। সে আবদার করত পরাণ কাকার ওখান থেকে লাল জবা ফুল নিয়ে আসতে। মুখের কাপড় খুলতেই সালাহউদ্দিন বাচ্চাদের মতো হাওমা করে কান্নায় ভেঙে পড়ল। সিনান চাপা সরে কাঁদতে নিষেধ করে, পায়ের বাঁধন খুলে হাতের বাঁধন ছিন্ন করে, নিজ গায়ে জ্যাকেট খুলে বাবার গায়ে জড়িয়ে বলে, আব্বা উঠেন, চড়া পার হইলেই সাইকেল নিয়ে যামুনে। এইটুকু কষ্ট করে হাঁটেন, নাকি আমি কোলে নিমু? সালেহউদ্দিন ছেলের কথায় আবারও কান্নায় ভেঙে পড়েন। ছোটবেলায় সিন কোলে উঠতে চাইলে তিনি ঢং করে বলে দুটো ধমক দিয়ে দূরে ঠেলে দিতেন। সেই ছেলে আজ তাকে কোলে নিতে চাইছে। তিনি কষ্ট হলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সিনান সাহায্য করে তাকে। হঠাৎ টর্চ লাইটের আলোর আগমনে সিনান চোখের উপর হাত রাখে। সাহায্য লাগবে নাকি? টর্চ লিভে যায়। অন্ধকারে আবছায়া দেখল মানবকে চিনতে অসুবিধা হয়নি সিনানের। মন্টু মিয়া এখানে কি করছে? রিস ভাই তাকে জেলে পুরিনি? বেশ কয়েকজোড়া পায়ের আগমন বার্তা ভেসে আসছে। সিনান সতর্ক দৃষ্টিতে চোখ বুলায়। তাদের ঘিরে 10-12 জন আছে। রমজান, মিন্টুর ছেলে জলিল, আরও চেনা চেনা মুখ। তবে বোনের শ্বশুরকে দেখে সিনান ঈষৎ অবাকই হলো। নোমান মাহবুব এগিয়ে আসেন, হাতে বেআইনি অস্ত্র তাক করে বলেন, ফকিন্নির বাচ্চা, ইচ্ছে তো ছিল তোকে সে ভরা মজলিসে উত্তার মতো পিটিয়ে মারবো, কিন্তু তোর কপাল ভালো। সিনান পিস্তলের দিকে তাকিয়ে বলল, চাচা আপনি ভুল করছেন। রিস ভাই। থেমে যায় সিনান। উপস্থিত সকলে আগত বিপদের আভাস পেয়ে যায়। মিন্টু মিয়া ঘাবড়ে বললেন, চেয়ারম্যান সাহেব, মামলা জলদি খতম করেন, আপনার পোলাই আইলে সর্বনাশ। চেয়ারম্যান নিজেও একটু ঘাবড়ালেন বই কি। রমজান মন্টু মিয়াকে খোঁচা দিয়ে ছোট্ট গলায় বলল, কিসের সর্বনাশ? আসুক, তারও একটা শিক্ষা দেব। আমার রক্ত খেকো খেকশিয়াল আশেপাশে আরও আছে। দূরে খড়কুটোর পালা দিকে ইশারা করে রমজান। নোমান মাহবুব তাদের দিকে ফিরে বললেন, কিসের কথা বলছিস রমজান? আমি কিন্তু স্পষ্ট শুনেছি। ভাইজান, হুদাই সময় নষ্ট করছেন। চালান গুলি আর কপাল বরাবর মারবেন। এক টিকার যেন কাজ খতম হয়। বুলেট আরও কাজে লাগবে। বাঁকা হাসলো রমজান, হাসলো মিন্টু মিয়াও। নোমান মাহবুবের অগচরে কষা অঙ্ক বুঝতে অক্ষম। তিনি আরেক কদম এগিয়ে সিনানের কপাল বরাবর নিশানা ঠিক করে বললেন, তোর সবচেয়ে বড় ভুল ছিল আমার ঘরের মেয়ের দিকে চোখ তুলে তাকানো। তোকে শেষ করে আমি আমার আম্মাকে ভারী নিয়ে আসবো। ভালো দেখে ছেলের সাথে আবার নিকাহ পরিয়ে দেব। রূপসা সুখে সংসার করবে। তোকে ভুলতে 2 দিনও লাগবে না। সিনানের গলার স্বর রুজ্জু কত ধ্বনি তুলে ওঠানামা করে। কাঁধে থাকা বাবার হাতখানা সরিয়ে দিতে দিতে বলল, চাচা আপনি বাংলা সিনেমার ডায়লগ কপি মাইরা দিতেছেন নাকি? শোনেন, আমার বউ আমার নামে কবুল বলছে, মানে তার পুরো দুনিয়ায় আমি মরলে ওর দুনিয়ায় মইরা যাক। আরেক জায়গায় ঘর বান্ধার আগে ও মরুক, দোয়া কইরা গেলাম। মিন্টু মিয়া আর রমজান মিয়া বিরক্ত মুখে তাকিয়ে। ভাইজান এখনো তামাশা কেন শুনছে? সে কি বুঝতে পারছে না যদুর সিনান ফন্দি আটতে ব্যস্ত? সে আবারও তাড়া দেয়। নোমান মাহবুবের হাত কাঁপছে। সে কখনো প্রাণী হত্যা করেনি, আজকেই প্রথম। হাত কাঁপবে স্বাভাবিক। তিনি কাপা হাতে টিগারে চাপেন। সিনান কৌশলে পিস্তল সহ হাতের কবজি টেনে আয়ত্তে নিয়ে নেয়। বুলেট শূন্য চলে যায়। সাইলেন্সার লাগানো তরুণ, শব্দ তৈরি হয় না। ধস্তাধস্তি লেগে যায় দুজনে। বৃদ্ধ নোমান মাহবুবকে অনায়াসে কাবু করে নেয় সিনান, কিন্তু শেষ রক্ষা হলো না। রমজান মিয়া নিজস্ব গুলি থেকে 2টো বুলেট ছুড়েন। প্রথমটা সালাউদ্দিনের হাঁটু বরাবর, আর দ্বিতীয়টি সিনানের বাহুতে এসে আঘাত করে। সালাউদ্দিন গগন বিদারী চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। সিনান নোমান মাহবুবকে ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যথায় গুঙ্গি ওঠে চাপা স্বরে। আঘাতপ্রাপ্ত স্থান থেকে গলগলিয়ে আসা তাজা রক্তের ধারা চুইয়ে হাত বেয়ে গড়িয়ে পড়ে। তার তাজা রক্তের গন্ধে পিস্তলটা যেন গর্জন করে উঠল। সিনান নাকমুখ কুচকে নিয়ে ঈষৎ হাসলো। হাসতে হাসতেই বলল, খেলা শুরু করা যাক। আমি তো মরমই, কিন্তু তোগরে বাঁচতে দিব না। আমি খারাপের চেয়েও এক গর্ত বেশি খারাপ। রমজান মিয়া ফুঁসে ওঠে, এই ভাইজানটাও না ওনার উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি।
সে নিজ পিস্তল এখনও সিনানের দিকে তাক করে রেখেছে। কুটিল হেসে বলে, এক পিস্তলে কয়জনকে মারবি তুই? তোর খেলা এখানেই খতম করছি। কথা শেষ করার আগেই সিনান আনারি হাতে গুলি করে। লাগে না, তবে রমজান মিয়ার হাত ফসকে পিস্তল পড়ে যায়, অর্থাৎ ভয় দেখাতে সক্ষম হয়েছে। সে হো হো করে হেসে বলল, কি যে কয়, কথা কম কাজ বেশি। অহনো সুযোগ আছে, পথ ছাড়। নিজেও বাঁচ, আমারেও বাঁচতে দে। রমজান মিয়া মাটিতে পড়ে যাও পিস্তল তুলতে উদ্যত হলে সিনান দু কদম এগিয়ে এসে তার কপাল বরাবর পিস্তলের নল ঠেকায়। হুঙ্কার ছুড়ে, কেউ উল্টাপাল্টা করানোর চিন্তা করলে এটা খতম। রমজান মোটো কাঁচা খেলোয়াড় না। সে সতর্কতার সাথে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে। আবারও লেগে যায় দুজনের ধস্তাধস্তি। মন্টু মিয়া একটু দূরে দাঁড়িয়ে তামাশা দেখে আর আঙ্গুল দিয়ে কান খোঁচায়। একটা অন্তত মরুক। নোমান মাহবুব ভয় পান। সিনানকে ছাড়ানোর চেষ্টা করেন, পারলেন না বিধায় সিনানের গুলি লাগা হাতে আঘাত করেন। সিনান কয়েক মুহূর্তের জন্য বুঝি অজানা অন্ধকার জগতে ভ্রমণ করে এলো। এত যন্ত্রণা কখনো সহ্য করেনি। মাথায় ঝিঝি পোকার দলেরা গিলবিল করে। যন্ত্রণা থেকে উঠে আসা এক অজানা শক্তি গ্রাস করে নেয় তাকে। সর্বশক্তি দিয়ে গা ছাড়া দিয়ে নিজেকে সবার থেকে ছাড়িয়ে নেয়। নোমান মাহবুব সহ রমজান মিয়া ছিটকে পড়ে মাটিতে। সিনানের হাতে হাতে পিস্তল এখনও টিকে আছে। সে অনেকটা জ্ঞান শূন্য হয়ে ইচ্ছে মতো গুলি চালায়, যতক্ষণ না পিস্তল বুলেট শূন্য হয়ে পড়ে। রক্তাক্ত হয় কয়েকটি মানব দেহ। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা হাড্ডিসার সাইকেলটি নজরে আসে সুরেলার। বুকটায় ধাক্কা অনুভব করে। নরিজ সেখানেই গাড়ি থামায়। সুরেলার দিকে তাকিয়ে বলল, তোর মতো অবাধ্য আমি দুটো দেখিনি। আমি পাগল কেন যে তোকে আনলাম, এখন পস্তাচ্ছি। এক কাজ কর, গাড়িতে থাক। জামালরা 5 মিনিটের মধ্যে এসে পড়বে, তোকে রেখে আসবে। আমিও আপনার সাথে এক থাপ্পড়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। বেয়াদব, চুপচাপ গাড়িতে বসে থাক। গাড়ি থেকে পা উঠলে তোর একদিন কি আবার একদিন। জ্ঞানীগুণীরা ঠিকই বলে, মেয়ে মানুষের কথা শোনা মানে আগুনে ঝাঁপ দেওয়া। নরিজ রাগে ফেটে পড়ে। কোমরে গোজা পিস্তল সুরেলার কোচের ওপর ফেলে বলল, তোর পায়ে পড়ি সুর, এখানে বসে থাক। ভুলেও আমার পেছনে আসবি না। জামাল এলে তার সাথে বাড়ি ফিরবি বলে দিলাম, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। এদিকটা আমি সামলে নিব, কথা দিলাম। নরিজ জবাব শোনার অপেক্ষায়। সুরেলা কোনো মতে মাথা কাত করে সম্মতি দিল। নরিজ টর্চ হাতে চলে যায় হনহই। কানে ব্লুটুথ ডিভাইসে কোনো ব্যক্তিবর্গের দিক নির্দেশনা দিচ্ছে। ঢালু শ্মশান ঘাটে কালী আধার। নরিজ শ্মশান ঘাটের পেছনের দিকটায় জনসমাগম ঠাউর করে এগিয়ে যায়। বাবাকে দেখে অবগতর চূড়ান্ত সীমান্তে পৌঁছে যায়। আপনি এখানে কি করছে? সে দ্রুত পা চালায়। তবে তার আগে সিনান আর রমজান মিয়া ধস্তাধস্তি শুরু। সাথে নোমান মাহবুবও যোগ দিয়ে সিনানকে আঘাত করছে লাগাতার। একসময় সিনান গা ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর এলো পাথারি গুলি বর্ষণ। সব কিছু যেন চোখের পলকে ঘটল। নরিজের শ্বাস রোধ হয়। বুকের ভেতর ধাক্কা অনুভব করে। নোমান মাহবুব সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। দুটো গুলি তার বুক ভেদ করেছে। একটা জলিলের উরুতে, অপরটা রমজানের পেটে লেগেছে। দুজনেই আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। সিনান এখনও পিস্তল তাক করে আছে। হাড্ডিসার দেহখানি অস্বাভাবিক হারে কাঁপছে। নরিজ কোনো রকম ঘটনাস্থলে উপস্থিত হয়। বাবার ছাইরঙ্গা ফতুয়াখানি রক্তে ভিজতে শুরু করেছে। আধারে লাল রক্ত কালো মনে হচ্ছে। সে হাঁটুকে বসে পড়ল। বুকে ছুঁয়ে দিতে রক্তে হাত ভিজে যায়। নরিজ কাঁপা কাঁপা গলায় ডাকল, আব্বা। নোমান মাহবুব চোখ উল্টে গঙ্গানি দিয়ে উঠল। নরিজ বাবার ভারী দেহখানি বাহুতে ঠেকিয়ে বলে, এই যে আমি রিজ, দেখি আমার দিকে তাকান। কিচ্ছু হবে না আপনার। আব্বা, ও আব্বা। কণ্ঠ জড়িয়ে আসে নরিজের। নোমান মাহবুব এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন। শ্বাস নেওয়ার জন্য হাঁ করছেন, কিন্তু অক্সিজেনের নাগাল পাচ্ছে না। সে নরিজের দিকে তাকিয়ে অনেক কষ্টে উচ্চারণ করেন, রিজ। ব্যাস, সব ক্ষমতার অবসান। নরিজ বুঝতে পারে সব। ভারী দেহ বুকে টেনে কালেমা পাঠ করে বাবার কানে কানে। নোমান মাহবুব বড় একটা শ্বাস টেনে অদ্ভুত শব্দ করে চোখ উল্টে নেন। নরিজ আব্বা বলেই ডুকরে ওঠে। সব স্বপ্নের মতো লাগে। সন্ধ্যায় আব্বা তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিলেন। জ্বর মারার জন্য সে কথা বলছিল না, বিদায় আব্বা কতবার পিঠ দুয়ে এটা ওটা বলে যাচ্ছিলেন। নরিজ ধরা পাত্তা দেয়নি। আর এখন নরিজের চোখ ঘোলাটে হয়ে আসে। অনুভূতিহীন দৃষ্টিতে সামনে তাকায়।
অস্পষ্ট স্বরে আওড়াই। এটা তুই কি করলি সিন? প্লিজ ভাই, আমি আমি সিনানের গলা জড়িয়ে আসে। কি বলবে ভেবে উঠতে পারে না, ঘন ঘন শ্বাস টেনে নেয়। রমজান মিয়া মাঠে শুয়ে কাটাচ্ছে, তার লোকজন তাকে নিয়ে পালানোর চেষ্টা করে। মিন্টু মিয়া ছেলের কাঁধে ভর দিয়ে ঘোরাতে ঘোরাতে শ্মশানঘাট ছাড়ার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ এক ঝাঁক আলো এসে বাধা দেয়। বুটে জোরালো শব্দ চারপাশ ঘিরে নিয়েছে। শূন্যে গুলি বর্ষণ করে সাবধান করে সবাইকে। লুটিয়ে থাকা গুন্ডারা হুড়োহুড়ি লাগিয়ে দেয়। পালানোর চেষ্টা করে দক্ষ হাতে গুলি আর লাঠিচার্জে খুব দূরত্ব আয়ত্তে আসে তারা। নরিচ গলা চড়িয়ে ডাকে,